প্রধানমন্ত্রী তো পরিষ্কার করে বলেই দিয়েছেন তিনি নাগরিক সেবার মান বাড়াতে চান। বারে বারে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় তিনি নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে পরিষ্কার বার্তা দিয়েছেন নাগরিকদের সেবা বাড়াতে হবে। কিন্তু যেই নাগরিকরা রাষ্ট্রের মালিক, যেই নাগরিকরা সকল ক্ষমতার উৎস, সেই নাগরিকরা নাগরিক সেবা কতখানি পাচ্ছেন সেই প্রশ্নটি গত 48 থেকে 50 বছর ধরে ঘুরপাক খাচ্ছে। এটি তো সমাধান হতেই হবে, কারণ পৃথিবীর সকল সম্পর্ক লেনদেনে বিশ্বাসী। নাগরিকরা রাষ্ট্রের মালিক, নাগরিকরা সকল ক্ষমতার উৎস, নাগরিকরা কর দেয়, সেবার দাবিদার। যারা নাগরিকের করের টাকায় বেতনভুক্ত অথবা সুবিধাভুক্ত, সেই প্রতিষ্ঠানগুলো কেন সেবা দিবে না, এটি একটি বড় প্রশ্ন। কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন লাভের প্রয়োজন নেই, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সেবার মান বাড়াতে হবে। প্রয়োজনে সরকার সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। যে দেশের প্রধানমন্ত্রীর অবস্থান নাগরিক সেবা নিয়ে এরকম, সে দেশের নাগরিক সেবা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তো বটেই, সমালোচনা, আলোচনা এবং মাঝে মাঝে নাগরিকদের বিক্ষোভও আমরা দেখতে পাই। এমন এক পরিস্থিতিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ কাঞ্চন, এসিটিভি সংলাপে। আর আজকে আমাদের বিষয় নাগরিক সেবার মান পড়ছে, মান উঠছে না, নাগরিক বিরক্ত, লাগামটা টেনে ধরবে কে? প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে নাগরিক সেবা নিয়ে কথা বলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যারা এই বিষয়ের অভিজ্ঞতা রয়েছেন, নাগরিক সেবার সঙ্গে সম্পৃক্ত, উচ্চ পদে কর্মরত রয়েছেন, দায়িত্ব পালন করছেন, তাদেরও অভিজ্ঞতা রয়েছে নানান বিষয়। নাগরিক সেবা বিষয়ে আজকে আমরা যাদেরকে বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেল আমার আজকের। AKM শহীদুল হক, অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন, সাবেক IGP। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন, এই জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ সেলিম রেজা। তার জন্য আজকে কঠিন প্রশ্ন থাকতে পারে সেলিম রেজা। আমাদের সঙ্গে থাকবেন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের সঙ্গে থাকছেন আমাদের সহকর্মী এসিটিভির স্টাফ রিপোর্টার সোহান খান, যিনি গত 15 দিন যাবৎ নাগরিক সেবার নানান খুঁটিনাটি বিষয়ে ঘুরেছেন পুরো শহরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন বিভাগে, এমনকি সিটি কর্পোরেশনের বারান্দাতেও। তিনি থাকবেন তার অভিজ্ঞতা বলতে, কারণ সংবাদে সম্পাদকীয় নীতিমালার কারণে আমরা সোহান খানকে অনেক কিছু বলতে দেইনি। আজকে তাকেও স্বাধীনতা দিতে চাই দর্শকের মুখোমুখি হতে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন কাউন্সিলর 41 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন। আমাদের সঙ্গে একজন ভুক্তভোগী, তার অভিজ্ঞতার কথা বলবেন, তার নাম SM খোকন। এছাড়াও আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন BRTC চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, কথা বলেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফরিদ আহমেদ। শুরুতেই আমরা দেখতে চাই নাগরিক সেবা বলতে আমরা আসলে কি বুঝি, নাগরিকের কি দায়িত্ব, কি অধিকার, আর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থানটা আসলে কীরকম, চিত্রটা কীরকম। সোহান খানের র্যাপ আপ রিপোর্ট, নাগরিক সেবা। এটি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের চিত্র। 2012 সালের 1 ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। 2017 সালে 190 বর্গ কিলোমিটারের 2 সিটি কর্পোরেশনের সাথে নতুন করে যুক্ত হয় আরও 18টি করে 36টি ওয়ার্ড। সেই সঙ্গে নগরের পরিধি বেড়ে হয় 270 কিলোমিটার। এর জনসংখ্যা 2 কোটিরও বেশি। এই 2 সিটি কর্পোরেশন 10টি করে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করে থাকে। যেখানে সিটি কর্পোরেশনের পূর্বের অংশের বাসিন্দাদের নাগরিক সুবিধা উপেক্ষিত, সেখানে যুক্ত হওয়া ওয়ার্ডের বাসিন্দাদের সেবা বলাই বাহুল্য। যে বৃষ্টি পানি হলে ওইখানে ওই জায়গাটায় পানি জমে যায়। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের বেড়াইত এলাকা, রহমতুল্লাহ স্টেডিয়াম সড়কের চিত্র এটি। ময়লা আবর্জনা স্তূপ করে রয়েছে, আপনি সামনে আগে দেখবেন যে আরো ময়লা। রাস্তা থেকে 500 ফুট নিচে
রাস্তা অপরিষ্কার পানি এসে মাথায় মানুষ প্যাক পাড়ায় আসতে হয়। যে নতুন ওয়ার্ডগুলো আছে আমরা এতে একটু বেশি অবহেলিত। ৪১ নং ওয়ার্ডের উন্নয়ন বঞ্চিতদের অভিযোগের অন্ত নেই। একদিন ঝাড়ু দিলে 7 দিন ঝাড়ু দেয় না। পর্যাপ্ত পরিমাণ যা দেওয়া ম্যাটেরিয়ালস দরকার ছিল সেগুলোও দেওয়া হয় নাই। 1 বছরও হয় নাই, রাস্তাটা হয়েছে দেন এখনই ভাঙিয়ে গেছে। এক বৃষ্টি হলে তো আপনার ঘরেতে আমরা বাইরে হইতে পারি না, পানি অনেক জমা থাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড গৌরনগর ইসলামবাগ এলাকা। নাগরিক সেবা বঞ্চিতদের রয়েছে নানা অভিযোগ। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার পরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল সেগুলো আমরা পাচ্ছি না। রাস্তা করা হয়েছে সেটা আসলে অতটা নির্ভরযোগ্য নয়। সাবেক চৌধুরী এমপি হইয়া এই পর্যন্ত গেল যে আর চোখকে দেখি না। আমরা কি এই দেশের মেয়েদের কি মানুষ নাকি? এলাকার মধ্যে অনেকগুলো ঘরবাড়ি আছে, তো আমাদের এই জায়গায় কোনো সুয়ারেজ লাইন নেই। সিটি কর্পোরেশনে থাকার পরেও আমরা সুবিধা বঞ্চিত। মশার কামড় খাইতে হয়, রাস্তাঘাট কত করছে আর এই যে দেন খালি পড়ে রয়েছে। আর কাউন্সিলররা বলছেন করোনার ভয়াবহতা ও বরাদ্দ না থাকায় উন্নয়ন করা যাচ্ছে না। 6 বছর অতিক্রান্ত হয়ে গেল, সিটি কর্পোরেশন হয়েছে আমরা ঠিকই, কিন্তু সিটি কর্পোরেশনের যেই সুযোগ সুবিধাগুলো, যে উন্নয়নগুলো দরকার, সেগুলো সত্যি কথা বলতে আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আর সিটি কর্পোরেশন বলছে টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে, আর সেই লক্ষ্যে কাজও চলছে। এই 57টা ওয়ার্ডে পরিকল্পিত নগরায়ন সেটি হয়নি। যে কাজগুলো করা হবে এটির জন্য টেকসই হয়, মানসম্মত হয় এবং আমাদের যে ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান আছে এটার সাথে যাতে অ্যালাইন করে আমরা কাজ করতে পারি সেই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, একটা পরিকল্পিত সড়ক ব্যবস্থা উন্নয়ন, আর হলো সড়ক বাতি স্থাপন। এই 3টা বিষয়কে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। পাশাপাশি মশক নিয়ন্ত্রণ এবং আমাদের যে রুটিন যে বর্জ্য ব্যবস্থাপনা, এই দুটো আমাদের চলমান কার্যক্রম। একটি আধুনিক উত্তর সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য ইতোমধ্যে একনেকে 4025 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। আমরা টাকা সার পেতে শুরু করেছি। আমরা সম্প্রতি এই কাজ উদ্বোধন করতে যাচ্ছি এবং এই কাজ উদ্বোধনের মধ্য দিয়ে 18টি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু হবে। নগর বিশ্লেষকরা বলছেন ওয়ার্ড ভিত্তিক নাগরিক চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড না হলে সেবা থেকে বঞ্চিত হবেন নগরবাসী। কিছু উন্নতি যেমন দৃশ্যমান, ঠিক তেমনি এখনো প্রচুর কাজ করার সুযোগ আছে। সেই কাজ করতে গেলে কিন্তু তাকে মহাপরিকল্পনা আমদানি করতে হবে। দেখা যায় যে সিটি কর্পোরেশন যে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে, হয়তো কোনো একটা ওয়ার্ডে ড্রেনেজের সমস্যা, সে এলাকায় হয়তো সড়কের বরাদ্দ আসলো, কিন্তু আসলে সেখানে কিন্তু তাকে ড্রেনেজ নিয়ে কাজ করতে হবে। এই জন্য প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড প্রোফাইলিং প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাছে কিন্তু সেই ওয়ার্ড প্রোফাইলিং এখনও তৈরি হয়নি। এই জন্য বিচ্ছিন্ন যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো হয়তো আমাদের কিছুটা সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সেই স্বস্তি জায়গা তৈরি করতে পারছে না। পরিকল্পিত নগরায়ন না করা গেলে নানা উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সেবা নিশ্চিত করা যাবে না বলেও মনে করেন নগর বিশ্লেষকরা। বেড়েছে নগরের সীমানা, বাড়েনি নাগরিক সুবিধা। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে নতুন করে যুক্ত হওয়া 36টি ওয়ার্ডের বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশন কর্তৃক যেই প্রতিশ্রুতি রয়েছে তার কিঞ্চিত পরিমাণ সেবা দিতে ব্যর্থ হয়েছে 2 সিটি কর্পোরেশনই। পাশাপাশি এসব এলাকাতে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চলছে তার মান নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা। সোহান খান, এসএটিভি, ঢাকা। শুরুটা করতে চাই মোহাম্মদ সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রিপোর্টটি আপনিও দেখছিলেন আমাদের সঙ্গে। প্রচুর প্রশংসা হচ্ছে, নাগরিকরা প্রচুর প্রশংসা করছে ঢাকা সিটি কর্পোরেশনগুলোর সেবার মান নিয়ে। আপনি শুনেছেন রিপোর্টে নানান প্রশংসা হয়েছে। আপনি কি প্রশংসা আর অভিযোগ কিভাবে নিলেন ব্যাপারটিকে? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সম্মানিত দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এসএটিভির সাথে, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আসলে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ঢাকা মহানগরীতে প্রতি বর্গ কিলোমিটারে 49,000 মানুষ বসবাস করে। এটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আমরা মাননীয় মেয়রের নেতৃত্বে আমরা সবাই মিলে একটি আধুনিক সিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের যে সকল প্রতিদিনকার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আমরা যথানিয়মে বাস্তবায়নের চেষ্টা করছি। কিন্তু যে চিত্রটি এখানে আমরা দেখতে পেলাম সেটি আমাদের 18টি ওয়ার্ড যেটি যুক্ত হয়েছে সম্প্রতি আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে। এই 18টি ওয়ার্ডের এটি অ্যাকচুয়ালি একসময় ইউনিয়ন পরিষদ ছিল। তা আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মাধ্যমে আমরা একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি। সেই মাস্টার প্ল্যানে
অত্যাধুনিক একটি নগরী হিসাবে এই জায়গাটিকে গড়ে তোলার জন্য আমরা প্রকল্প হাতে নিয়ে ইতোমধ্যে 4025 কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি এবং এই প্রকল্পটি পাস হয়েছে একনেকে। আমরা টাকা বরাদ্দ পেতে শুরু করেছি, আমরা কাজ শুরু করতে যাচ্ছি এবং এই কাজ শুরু হলে এখানে একটি ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে এবং একটু সময় পেলে এখানে 72 ফিট রাস্তা এবং আদার্স যেমন ওইখানে কোনো ইউটিলিটি সার্ভিস যে তার আছে এই বিষয়গুলো সব কিছু আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমরা ইউটিলিটি ডাক্ট করে এবং অত্যন্ত দৃষ্টিনন্দন একটি নগরী গড়ে তোলার জন্য সেখানে কাজ শুরু হতে যাচ্ছে। এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডটাতে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে যে জটিলতার সৃষ্টি হচ্ছে এটার জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি। আমরা এই সময়টা নিচ্ছি। কোনো ক্ষেত্রে উন্নয়নের আসলে শর্টকাট কোনো রাস্তা নেই। আমরা মেগা প্রকল্প বাস্তবায়ন করছি। বাংলাদেশ আজকে যে উন্নয়নের মহাসড়কে এসে দাঁড়িয়েছে, এই মেগা প্রকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে এটি কিন্তু আমাদের যোগ্যতা এবং দক্ষতারই বহিঃপ্রকাশ। এই ঢাকা মহানগরীতে রাস্তা খোরাখুরির কারণে আমরা অনেক ক্ষেত্রে সম্মানিত নাগরিক হিসাবে আমি নিজেও ঢাকা মহানগরীতে বসবাস করি, আমরা সবাই কিন্তু অনেক জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আমাদের প্রতিদিন ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে, নতুন বড় ভবন হচ্ছে, আমাদেরকে সঙ্গত কারণে বিদ্যুৎ, গ্যাস এবং পানির চাহিদা বাড়ছে, শত বাড়িঘর তৈরি হচ্ছে, মাইলের পর মাইল আমাদেরকে রাস্তা খোঁড়ার অনুমতি দিতে হচ্ছে, হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে এবং আপনার ওয়াসার বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, ডিপিডিসি, ডেস্কো সব তার আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদিকে উন্নয়ন হচ্ছে, পাশাপাশি এই উন্নয়নটা করার জন্য আমাদেরকে একটা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা উন্নয়নের শিখরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা হাতে নিয়েছি, আমরা দেখেন মাত্র কয়েকটা ফ্লাইওভার করতে পেরেছি। এতে করে কুড়িলে আমরা ঘন্টার পর ঘন্টা এক সময় বসে থাকতাম, আমরা খিলগাঁয়ে ঘন্টার পর ঘন্টা ছাত্রজীবনে বসে থাকতাম। এখন কিন্তু আমাদের বসে থাকতে হয় না। তাইলে এই উন্নয়নের এই সময়টুকু সম্মানিত নাগরিকগণ যে কষ্ট করছেন, সমবেদনা প্রকাশ করছি এবং আমরা সকলে মিলে আমরা চেষ্টা করছি, নাগরিকগণের কাছ থেকে আমরা ব্যাপক সহযোগিতা পাচ্ছি এবং শ্রদ্ধা ভরে নাগরিকদের এই সহযোগিতাকে আমরা স্মরণ করছি। আমরা চেষ্টা করছি সাথে সকলের সহযোগিতা থাকলে আমরা শিগগিরই এই শহরটিকে, ঢাকা হ্যাজ বিকাম এ মেগা সিটি। এই আমরা 80-র দশকে ঢাকা কি দেখেছি আর আজকের ঢাকা কি? আপনার কাছে নিশ্চয়ই আমরা আরো শুনবো। আপনি একটি কথা বলছিলেন, আপনার বক্তব্যের বটম লাইনটা যদি আমি আমার দর্শকদের জন্য একটু ছোট করে বলি, সেটি হচ্ছে যে উন্নয়ন হচ্ছে বলে সেবায় বিঘ্ন ঘটছে, এরকম একটি বার্তা। না, এটা আসলে আমি বিনয়ের সাথে বলতে চাই যে উন্নয়ন হচ্ছে বলে সেবায় বিঘ্ন ঘটছে না, বাট দুইটা পাশাপাশি যাচ্ছে। যেমন রাস্তা খোরাখুরি করতে হচ্ছে, আমাকে এই সময়টা দিতে হবে উন্নয়নের সাথে। মোহাম্মদ সেলিম রেজা, অপরিকল্পিতভাবে বিভিন্ন বিভাগ বিভিন্ন সময় রাস্তা খোঁড়াখুঁড়ি করে বলে এরকম অসংখ্য রিপোর্ট গণমাধ্যমে আসে, সচরাচর আসে, নিয়মিত আসে। একই রাস্তা 1 বছরে 3 বার কেটেছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, সারা বছর ওই এলাকার মানুষদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এটি নতুন কোনো দৃশ্য নয়, এটি সয়ে গেছে এই নগরবাসীর সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচিত একজন নাগরিক রয়েছেন আমাদের সঙ্গে, যিনি একটা সময় বাংলাদেশের পুলিশ বাহিনীতে সর্বোচ্চ পদে কাজ করেছেন, সার্ভিস দিয়েছেন বাংলাদেশের মানুষকে। AKM শহীদুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সার্ভিস টু দ্য নেশন ফর লং টাইম। থ্যাংক ইউ। আপনি অনেক স্পষ্টভাষী মানুষ, একটি বাহিনীর প্রধান থাকা সত্ত্বেও আপনি সবসময় নাগরিকদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, সম্মান করে কথা বলেন এবং সত্যি কথাটি বলবার জন্যে আপনি কখনো কুণ্ঠাবোধ করেন না। সেজন্যে আপনার বক্তব্য আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি। আজকে আপনাকে স্টুডিওতে পেয়েছি, আমি সৌভাগ্যবান মনে করছি। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, একটা সময় একটা বাহিনীর প্রধান ছিলেন, সর্বোচ্চ পদে কাজ করেছেন, এখন তো নাগরিক সেবা পাচ্ছেন তো? আপনাকে ধন্যবাদ। নাগরিক সেবা পাচ্ছি তাতে তো কোনো ভুল নেই, অবশ্যই পাচ্ছি। নাগরিক সেবা না পেলে তো নগরে বাস করা যাবে না। তো নাগরিক সেবা পাওয়ার এটা আমার সাংবিধানিক অধিকার, প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার এবং নির্বাচিত সরকার সেই সাংবিধানিক অধিকার নাগরিকদের দেওয়ার জন্য তাদের প্রচেষ্টার কোনো অভাব নেই। তারা একটু নানা রকম প্রকল্প গ্রহণ করছে, মেগা প্রকল্প সহ অনেক কিছু করছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি। ঢাকা শহরে যদি আপনার এই করে ফ্লাইওভার না হতো তাহলে তো মনে হয় মানুষের জীবনই থেমে যেত।
তো সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশে উন্নয়ন করছে, সেই সাথে নাগরিক সেবা উন্নয়নের জন্য বিভিন্ন ডিজিটালাইজেশন সহ নানা রকম প্রক্রিয়া হাতে নিয়েছে। কিন্তু সমস্যা হলো যে সমস্ত ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার ওখানে যারা কর্মরত থাকেন, আপনার সেই বটম লেভেলের কর্মকর্তা থেকে আরম্ভ করে, কর্মচারী থেকে আরম্ভ করে মিড লেভেল পর্যন্ত, তাদের যে সেবা দেওয়ার যে মানসিক ওরিয়েন্টেশনটা দরকার, যে কমিটমেন্ট, জনগণের প্রতি যে কমিটমেন্টটা থাকার দরকার, সেখানে কিছু ব্যত্যয় আছে। আপনি যে কোনো নাগরিককে জিজ্ঞেস করবেন, যদি বলেন সিটি কর্পোরেশনের সেবায় আপনি সন্তুষ্ট কি না, একজন নাগরিকও পাবেন না যারা সন্তুষ্ট। আপনি জিজ্ঞেস করেন যে পুলিশ সার্ভিস, ট্রাফিকের পুলিশে আপনার সন্তুষ্ট কি না, দেখবেন যে পুলিশে বকাবকি করবে। আপনি রাজুকের কথা বলবেন, একটা লোকও বলবেন না রাজুকের কাছে গিয়ে আমি কোনো ভালো সার্ভিস পাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগে বলবেন, হাসপাতালের কথা বলবেন, দেখবেন তাদের কি বিটার এক্সপিরিয়েন্স। এই যে যারা সার্ভিসটা প্রোভাইড করবে, সরকার তো এটা পলিসি দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে, প্রচুর টাকা দিচ্ছে, সেগুলি খরচ করে প্রকল্প করছে, কিন্তু এই যে যারা সার্ভিসটা দিবে, এই সার্ভিস প্রোভাইডার যারা যারা ফিল্ড লেভেলে কাজ করে, তাদের মধ্যে সমস্যা আছে। তারা মানুষের সাথে যেটা ভালো ব্যবহার করা, কেন আমাদের দেশে যে উন্নয়ন হয়, আমাদের যে গত বাজেটে, আমাদের রানিং বাজেটে 6 লক্ষ কোটি টাকার বাজেট, তার মধ্যে প্রায় 4 লক্ষ কোটি টাকা রেভিনিউ বাজেট, জনগণের টাকায়। এই যে উন্নয়ন যা কিছু করতেছে জনগণের টাকায়। আমার তো এখন 90% বেশি কিন্তু দেশীয় সম্পদ থেকে হচ্ছে আর কি। কাজে এই যে জনগণের প্রতি, নাগরিকদের প্রতি আমাদের যে সরকারি কর্মকর্তাদের যে দায়বদ্ধতা, কর্মচারীর দায়বদ্ধতা, এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। একজন পুলিশ সদস্য বলেন বা একজন অন্য কোনো সংস্থা বলেন, তারা নিজেকে অনেকটা প্রভু মনে করে যে আমার ক্ষমতা আছে, আমি যেভাবে ইচ্ছা করি সেভাবে চালাবো। এই যে মানসিকতা, আপনি ট্যাক্স দিতে যান, আমি ট্যাক্স দেবো, সেখানেও কি বিড়ম্বনা, আপনি জানেন অনেক ধরনের বিড়ম্বনা, আর যে জানা দেয়ই না। কাজে এই যে একটা কালচার তৈরি হয়েছে যে মানুষকে নাগরিক হিসাবে মূল্যায়ন না করা, তাকে তার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে আপনি সার্ভিস প্রোভাইড করা, এটা কিন্তু আমরা গ্রাসরুট লেভেলে যারা আছে তাদের মধ্যে কিন্তু সেই কালচারটা আসেনি। আপনি যে কোনো কাজ দিয়ে, যে কোনো সংস্থা যান, বিড়ম্বনা, আপনি থানায় যান, একটা জিনিস নিয়ে দেখবেন যে আপনার বিড়ম্বনায় পড়তে হবে। আমাদের কাছে, আমরা যখন ছিলাম, একজন লোক আমার কাছে আসবে, আইসা আমি যখন এসপি ছিলাম বা ডিএজি ছিলাম, বা একটু অমুক থানায় যাবো বলে দেন। কেন বাবা, আমি থানা বলে দিতে যাবো কেন? ও বেটা ওসে বসে রাখছি তো তার আপনার কাজ করার জন্য। এই যে কিন্তু নিশ্চয়ই ওখানে সার্ভিসটা পাচ্ছে না, যার কারণে আমাদের কাছে আসতেছে। কিন্তু এইটার পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, সব ডিপার্টমেন্টেই করে, আমি মনে করি সবাই চেষ্টা করা হচ্ছে। পরিবর্তন যে কিছু আসেনি তা না, কিছু আসছে, কিন্তু নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনটা 50 বছরে প্রত্যাশা অনুসারে নাগরিক সেবায় পরিবর্তন আসেনি, এমন একটি বক্তব্য বলছিলেন একটি সুশৃঙ্খল বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করা অত্যন্ত চৌকস একজন কর্মকর্তা, যিনি আইজিপি ছিলেন, AKM শহীদুল হক। চমৎকার আত্মস্বীকৃতি নাগরিক হিসেবে এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে জুমে কেউ কি আছেন আমরা একটু দেখতে চাই। জুমে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুল মতিন, কাউন্সিলর 41 নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডক্টর আব্দুল মতিন, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে জানতে চাই, জনগণ আপনাদেরকে নির্বাচিত করে সেবা দেবার জন্যে, আপনারা ভোট চান সেবা দেবার কথা বলে, কিন্তু যখন আপনারা নির্বাচিত হয়ে যান, কার্যালয়ে আপনাদের অফিস শুরু করেন, তখন জনগণ অভিযোগ করতে শুরু করে সেবা পান না, বঞ্চিত হন এবং কোনো কোনো ক্ষেত্রে লাঞ্ছনার খবরও গণমাধ্যমে আসে। ডাক্তার আব্দুল মতিন, যখন আপনি দায়িত্বে থাকবেন না, জনগণ হবেন, তখন যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে, নাগরিক হিসেবে কি বলবেন, সেটাই আজকে দর্শকদের বলুন না। আসসালামু আলাইকুম। এসিটিভির এবং এসিটিভির মাধ্যমে দর্শকবৃন্দ এবং পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নির্বাচিত হয়েছি জনগণের ভোট নিয়ে এবং অসংখ্য প্রতিশ্রুতি দিয়ে, সঠিকভাবেই বলেছেন। আমরা সেই প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি ভুলে যায়নি, হয়তো প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য করতে আমাদের পরিপূর্ণভাবে পারতেছি না,
কিন্তু প্রতিশ্রুতি এক মুহূর্তের জন্য আমরা ভুলে যাইনি। আমরা নির্বাচনের আগে যেরকম প্রতিশ্রুতি দিয়েছি, এখন প্রতিদিনই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এবং প্রতিশ্রুতি মোতাবেক আমাদের সাধ্য মতো আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য এবং নাগরিকদের সেবা দেওয়ার জন্য। আমাদের সীমিত সম্পদ এবং লিমিটেশন মধ্যে আমরা থেকেও আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে। আমি 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে। ডক্টর আব্দুল মতিন, আমরা নিশ্চয়ই আরো কথা বলবো, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, যখন কোনো প্রতিষ্ঠান সার্ভিস দিতে পারে না তাদের কাছে কিছু অভিযোগ তো রয়েছেই, সীমিত লোকবল, অর্থের সীমাবদ্ধতা, পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, কিন্তু নাগরিক তো সেবা চাইবেই। ফিরছে এক্ষুনি বিরতি। দর্শক, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার জন্যে অভিযোগ অথবা অনুযোগের শেষ নেই, যেমন নাগরিকদেরও অভিযোগের শেষ নেই, অজুহাতের শেষ নেই, অভিযোগেরও শেষ নেই। বিষয়টার তো একটা সমাধান হতে হবে। শুনতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম। বাংলাদেশে অনেক নামি দামি স্থপতি রয়েছেন, পরিকল্পনাকারী রয়েছেন, বড় বড় নগর পরিকল্পনাবিদদের কথা আমরা শুনি, বড় বড় গণমাধ্যম কর্মীরা সমালোচনা করেন। সবাই তো আমরা কথাই বলছি, আসলে উন্নত বিশ্বের একটি শহরের নাগরিক সেবার সঙ্গে যদি তুলনা করি, আমরা আসলে কোথায় আছি? ধন্যবাদ। নাগরিক বলতে আমি যেটা বুঝি যে আমাদের দেশের সকল সিটিজেনকে, যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, কোনো না কোনোভাবে নাগরিক। সেই ক্ষেত্রে আমি নাগরিক বলতে শহর গ্রাম সবাইকেই আমি নাগরিক হিসেবে চিন্তা করি। তো এখানে যে আলোচনাটা হচ্ছে এটা আসলে মূলত নগরবাসী কেন্দ্রিক আলোচনা হচ্ছে এবং আমরা নগর হিসেবে ঢাকাকে প্রাধান্য দিচ্ছি। তো এই জায়গা থেকেই আসলে আমি শুরু করব আমাদের দেশের এই নাগরিক সুবিধা বা নগরবাসীর এই দুর্ভোগের বিষয়গুলো আমি তুলে ধরব। কাজ অনেক হচ্ছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন পৌঁছাতে পারছি না? এখন ঢাকা শহরের যেই ক্যাপাসিটি, ঢাকা শহর যত মানুষকে সেবা দিতে পারবে বা আমাদের এই নাগরিক সেবা দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো যতটুকু মানুষকে সার্ভ করতে পারবে, আসলে আমাদের রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক অনেক বেশি। আমরা যত মানুষ এই ঢাকা শহরে বাস করি, কিন্তু আমরা যদি সারা বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করতাম, আমরা যদি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমরা নাগরিক সেবা পৌঁছে দিতাম, তাহলে আমাদের ঢাকামুখী মানুষটার চাপটা আমরা কমাতে পারতাম। ঢাকায় মানুষ তার নিজের চাহিদার জন্য, নিজের প্রয়োজনে যেভাবে চলে আসে, আপনারা দেখবেন যখন আমাদের বিভিন্ন ভ্যাকেশন আসে, ঈদের ভ্যাকেশন বা অন্য কিছু, তখন দেখবেন ঢাকা শহরটাতে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাহলে কি আমরা যেই মানুষগুলো আমাদের ঢাকা শহরে সব সময় থাকে তাদেরকে কি আমরা চাই না? অবশ্যই চাই, কিন্তু আমরা শহরটাকে আগে সাজিয়ে নেইনি, আমাদের পরিকল্পিতভাবে শহরটা গড়ে ওঠেনি। এখন আমরা অনেক বেশি সেবা দেওয়ার চেষ্টা করছি। এই যে ট্রানজিশনাল টাইমটা, এটা অনেক বেশি সময় লেগে যাবে, কারণ আমরা শুরুতেই একটা ভুল করে ফেলেছি। যদি আপনি নগরটাকে আরও ডাউন দ্য স্কেলে যদি একটা ভবনের সাথে তুলনা করেন, আপনি যদি ভবনের যেই কাঠামো তৈরি করার পরে আপনি যদি তার ওয়্যারিংগুলো শেষ না করে প্লাস্টার করে ফেলেন, তাহলে আপনার বারবার কিন্তু কাজ দুইবার করে করতে হবে। যেটা আপনারা একটু আগে বললেন যে বিভিন্ন সড়কের ঘোরাঘুরি বলছেন বা অন্যান্য কাজগুলো বলছেন। একইভাবে আমাদের সমগ্র বাংলাদেশটাকে নিয়ে পরিকল্পনাটা আসলে তৈরি করতে হবে। যখন আমি বিভিন্ন শহর এবং বিভিন্ন রিজিয়নের পটেনশিয়ালিটি চিন্তা করব, দেখেন আমার কিন্তু রাজশাহীতে দেখেন আমের একটা চাহিদা আছে ওইখান থেকে, কিন্তু ওই সবগুলো কিন্তু ঢাকামুখী হয়ে যায়। কিন্তু ওই রিজিয়নে যদি আম বিষয়ক যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে, তাহলে কিন্তু আপনার এই মুভমেন্ট কিন্তু আপনি কমাতে পারেন। একইভাবে আপনার পোর্ট রিলেটেড যে কাজগুলো, পোর্টে নেমে ট্রাকটা কিন্তু ঢাকায় এত তাড়াতাড়ি আসতে হয়, কিন্তু ওইখানেই যদি আমার ইন্ডাস্ট্রিগুলো আশপাশে আমি যেই ইন্ডাস্ট্রিগুলো ঢাকামুখে আসতে হয় তাদের যদি ওইখানেই আমরা ফ্যাসিলিটেট করি, তাহলে কিন্তু আমাদের এই যে রিজিওনাল কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে আমরা সমগ্র দেশটাকে আমরা একটা সুন্দর পরিকল্পিত দেশ হিসেবে গড়তে পারি। তখন সকল নাগরিক, দেশের সকল নাগরিক, নগরবাসী এবং গ্রামবাসী এবং ছোট ছোট শহরে যারা বসবাস করে, তারা সবাই সুবিধা পাবে। চাকরির সুযোগ, চিকিৎসার সুযোগ,
শিক্ষার সুযোগ আমরা প্রতিটি প্রান্তে আমরা যদি পৌঁছে দিতে পারি, তাহলে নাগরিক সুবিধার যেই জায়গাটা সেটাতে পৌঁছানো আমাদের অনেক বেশি সুবিধাজনক হবে। অন্যথায় আমাদের যেই ঢাকার যেই চাপ, সেই মানুষের যেই প্রয়োজন যেই চাহিদা, এটা মেটানো আসলে দুইটা সিটি কর্পোরেশনের পক্ষে অনেক কঠিন। একই সাথে শুধু সিটি কর্পোরেশনকে বলবো না, সিটি কর্পোরেশনের কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, তাদের জোনাল অফিস আছে। শুধু জোনাল অফিসও না, আমি বলবো যে নাগরিক সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হয়ে যাক সেই ওয়ার্ডগুলো। প্রতিটি ওয়ার্ড যদি সেবা দেয় তার সেই ওয়ার্ড থেকে, তাহলে কিন্তু আমার আরিফুল ইসলাম, আপনি বলছেন যে আমাদের পরিকল্পনাতেই ভুল ছিল, যে কারণে এখন আমাদের সামনে এত সমস্যা। আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী সোহান খানের সাথে। সোহান খান, আপনাকে অনেক কথা আমরা বলতে দেইনি তো নিউজে, কারণ হচ্ছে কিছু সম্পাদকীয় নীতিমালা তো থাকে। আপনার কাছে আজকে জানতে চাই, আপনাকে মুখোমুখি করলাম দর্শকদের, আসলে নাগরিক সেবার অবস্থায় আমরা কোথায় আছি? আপনার অবজারভেশনটা কীরকম? নাগরিকদের এত অভিযোগ কেন, আর যারা নাগরিক সেবা দিচ্ছেন তাদের এত অজুহাত কেন? ঠিক, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তা আমি আসলে দীর্ঘ কয়েকদিন ধরেই এই বিষয়টা নিয়ে আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমি নতুন এলাকাগুলো একটু ভিজিট করেছি আর কি। আর পুরান মূল যে ঢাকা সিটি কর্পোরেশন, এই জায়গাগুলো আমাদের এর আগেও বেশ কিছু আমাদের চলাফেরা বা নিউজের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো জানি, নাগরিকদের যে স্বাভাবিক যেই অসঙ্গতি। তো বিশেষ করে মূল ঢাকার মধ্যে যে বিষয়গুলো আপনার মশা নিধন, রাস্তা সংস্কার, পয় নিষ্কাশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দুই তিনটা বিষয় আসলে মৌলিক নাগরিক চাহিদা যদি কর্পোরেশন কর্তৃক যদি ফিল আপ করা যায়, তাহলে হয়তো নাগরিকরা তাদের যে চাহিদা, যে ডিমান্ডের জায়গাটা এবং সিটি কর্পোরেশন কর্তৃক তাদের যে সান্ত্বনার জায়গাটা, পাশাপাশি এখানে আপনার নাগরিক সনদ আছে, তারপর আপনার ট্রেড লাইসেন্স আছে, এই জিনিসগুলো করতে প্রতিটা ক্ষেত্রে কিছুক্ষণ আগে এই যে সাবেক আইজিপি মহোদয় উনি যেটা বলেছেন আর কি, যে রাষ্ট্রের এই সেবাদানকারী প্রত্যেক প্রতিষ্ঠান কেন জানি সেবকের জায়গায় তারা মনে হচ্ছে যে শাসকে পরিণত হয়েছে। আর যারা ট্যাক্স দিয়ে সেবা পাওয়ার যোগ্য, তারা কেন জানি সেখানে মানে ট্যাক্সও দিচ্ছে, বিনিময়ে তারা ওখানে গিয়ে ভুক্তভোগী হচ্ছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। মানে টাকা পয়সা অবৈধ লেনদেন ছাড়া কোনো কাজই আদায় করে নেওয়া যাচ্ছে না। এবং সেক্ষেত্রে আপনি তিতাস গ্যাসের কথা বলেন, সেখানেও তো চরম দুর্নীতি দীর্ঘ কত বছর ধরে, এবং বিভিন্ন খাতে আপনার আমাদের গ্যাস সংকটের কারণে বিগত কয়েক বছর ধরে আপনার আবাসিক এবং বাণিজ্যিকও বন্ধ ছিল, তবে গত কয়েক বছর ধরে আবার আবাসিকটা ইয়ে করে দিয়েছে। সোহান খান, আপনার মূল বক্তব্যটি হচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে, যারা সেবা পাবার অধিকার আছে, তারা ভুক্তভোগী হচ্ছে, শোষিত হচ্ছে। যারা সেবা দেবার কথা, সেবক হবার কথা, তারা প্রভু ভাবছেন বা শাসক ভাবছেন। এমন এক পরিস্থিতিতে একটি বাস্তব অভিজ্ঞতা শুনবার জন্যে আমরা একজন ভুক্তভোগীকে সংযোগে পেতে চাই। তার নাম SM খোকন। তার একটি খুবই বাজে রকম অভিজ্ঞতা রয়েছে, সেটি একটু শুনতে চাই। SM খোকন, আপনার কাছে জানতে চাই, নাগরিক সেবা পেতে গিয়ে আপনি কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? SM খোকন, যদি একটু বর্ণনা করতেন দর্শকদের জন্য। আজকের সেই এসএটিভির অনুষ্ঠানের সকল কলাকুশলী এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ সকলকে ধন্যবাদ। এরকম একটি অনুষ্ঠান এসএটিভিতে পরিবেশন করার জন্য আপনাকেও ধন্যবাদ, যিনি এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, 39 এবং 40 নম্বর ওয়ার্ডে আমরা বাসিন্দা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এখানে গ্যাস আছে, পাইপ আছে, কিন্তু গ্যাস নাই, পানি আছে, লাইন আছে, কিন্তু পানি নাই। এরকম পরিস্থিতির মোকাবেলা আমরা প্রতিনিয়ত অবস্থাতেই আমরা বিরাজমান অবস্থাতে আছি, কিন্তু মাসের শেষে বিল সরকার ঠিকই নিচ্ছে। এরকম পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ যদি চলতে, মানুষ সেবা পাবে না, অর্থ প্রদান করবে, এটা তো হয় না। এটা তো দেশের পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে, তাহলে মানুষ টাকা দিবে সরকারকে, বিল দিবে, গ্যাসের বিল দিবে, গ্যাস কখনোই থাকবে না। পানির লাইন আছে কিন্তু পানি নেই। এরকম পরিস্থিতি, রাস্তাঘাট উন্নয়নের জন্য রাস্তা আজকে ওয়াসা কাঠে, কালকে সকালবেলা কাঠে হলো আপনার বিদ্যুৎ প্রতিষ্ঠান, এরপরের দিন কাটে 3টি প্রতিষ্ঠান। এই আজকে করে গেল, 6 মাসের মধ্যে আবার আর একটা খানা খুন্দা পরিস্থিতি, একটা মোকাবেলার মধ্যে আমরা জীবনযাপন করতেছি। এরকম পরিস্থিতি যদি দেশ চলতে থাকে, তাহলে তো আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি SM খোকন,
আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই সাবেক আইজিপি AKM শহীদুল হকের সঙ্গে। স্যার, আপনি তো শুনলেন, নাগরিকরা আসলেই বিরক্ত, নাগরিকরা আসলেই অতিষ্ঠ, নাগরিকরা আসলেই আশাহত। এই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ভুল পরিকল্পনা, ভুল অপারেশন, শাসন করার মানসিকতা এবং নাগরিকদের প্রতি এটি অসম্মান হিসাবে বিবেচনা করছেন নাগরিকরা। আপনি একটি বাহিনীর সর্বোচ্চ পদে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রকে সার্ভ করেছেন, কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশের একজন নাগরিক। আপনার কাছে শুনতে চাই, নাগরিকরা সেবা না পেয়ে শোষিত হবেই বা কেন, ট্যাক্স দেবেই বা কেন? দেখেন, ওটা আমাদের পরিকল্পনাবিদ যেটা বলেন ঢাকা শহরে না, এটা গোটা বাংলাদেশের চিত্র। বাংলাদেশের গ্রামগঞ্জে আপনি যদি উপজেলা পর্যায়ে একটা অফিসে যান, সেখানেও কিন্তু নাগরিকটা কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী সার্ভিস পায় না। সার্ভিস সবাই পায়, দিন শেষে কিন্তু সবাই পায়। ঢাকা শহরে যারা আমরা বসবাস করি, আমরা বিদ্যুৎ পাচ্ছি, পানি পাচ্ছি, গ্যাস পাচ্ছি, রাস্তায় চলছি, পাই, কিন্তু এই যে পেতে গিয়ে যে বিড়ম্বনাটা, এইটা নিয়েই কিন্তু মানুষের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড তৈরি করে। বিড়ম্বনাটা না হতো, যেটা দিতে হবে যদি ঠিকমতো সহজভাবে প্রথমেই দিয়ে দিত, মনে করেন ভূমি বসে যাবেন আমরা একটা জমি মিউটেশন করতে যাবেন, এটা যে ভোগান্তি, আপনাকে বহুত দিন গড়তে হবে, পিছনে যাইতে হবে, এটাকে স্পিড মানিয়ে দিতে হবে, তারপরে এটা দেবো। যদি আমরা এটা সাথে করে দিতেন তাহলে তো আর মানুষ হইতো না। কিন্তু ওটা পাইছে, মিউটেশন করলো ঠিকই, কিন্তু এই যে এত পানি ঘোলা করে এত সুন্দর বারবার যায় ঠিয়া, এই একটা উদাহরণ দিলাম আর কি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ওইটার ক্ষেত্রে এই যে বিড়ম্বনাটা। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু লিমিটেশন থাকে, তাদের জনবলের লিমিটেশন থাকে, অর্থ জনবল থাকে, সীমাবদ্ধ থাকে, সেই লিমিটেশন আছে। কিন্তু লিমিটেশন যত কিছুই থাকুক, যদি সদিচ্ছা থাকে, মানুষকে সেবা দেওয়ার মতো, মানুষকে নাগরিকদেরকে সম্মান দেওয়ার মতো মানসিকতা থাকে, তাহলে কিন্তু এই বিড়ম্বনাটা হয় না, আর এই সমস্যাটা সৃষ্টি হয় না। এখানে আমাদের মানসিকতার সমস্যা, আমাদের মাইন্ড সেট আপের সমস্যা। এখানে প্রো পিপল আপনাকে হতে হবে, আপনাকে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, যে ও আসতেছে, তাকে সেবা দেওয়া তো আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমি সেবা দিব আর কি। আমি যখন চাকরিতে ছিলাম, মনে করেন আমি ডিআইজি ছিলাম, একটা লোক আসতো আমার কাছে সাহায্য প্রার্থী, বসতে পারতাম স্যারে, সাধারণ লোক, ও স্যারে বসতে চাইতো না, কেন আসা আমি দাঁড়াই বললাম, কেন সেটা তো আমার টাকা কিনা না, তো সরকারের টাকা কিনা, সেটা দিছে তো আপনাকে বসাতো না, বসেন না, আমি কথা শুনি, তাই না? এই যে মানুষের মধ্যে মনে করে একজন এসপির কাছে আসছে বা ডিএজির কাছে আসছে, সে কত বড় কিছু, সে প্রভু আমি, তো এই যে মানসিকতা, সেখানে এই চেঞ্জটা মানুষের মধ্যে আসতে হবে। এবং যারা আমরা সার্ভিস প্রোভাইডার, গভর্নমেন্ট অফিসার, আমাদের মানসিকতার মধ্যে সেটা আসতে হবে। কিন্তু এটা না হলে যতই আপনি টাকা পয়সা খরচ করেন, যত কিছুই করেন, এই মানসিকতা চেঞ্জ না হলে কিন্তু এটা স্বীকৃতি পাবে না। AKM শহীদুল হক, অনেক ধন্যবাদ। আপনি খুব সহজ করে, খুব পরিষ্কার করে, আমার ধারণা আমার দর্শকরা ভীষণ এনজয় করছেন এবং সম্মানিত বোধ করছেন যে রাষ্ট্রের এত উচ্চ পদে কাজ করার পরে তার যে মানসিকতার ব্যাখ্যা দিলেন, যে যারা সার্ভিস দিচ্ছেন তাদেরকে সেবক ভাবতে হবে, আর যারা সার্ভিস নিচ্ছেন তাদেরকে সেবা দেওয়াটা দায়িত্ব মনে করে ওই মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। মোহাম্মদ সেলিম রেজা, আপনাকে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আপনার জন্য বেশ কয়েকটি কঠিন প্রশ্ন থাকতে পারে। অভিযুক্ত সব দিক থেকে আপনাদের জন্যে, আপনারা নানান ধরনের অজুহাতের কথা বলেন, ভবিষ্যতে শহর এমন হবে, ভবিষ্যতের অনেক পরিকল্পনা, মেগা পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন তো সবাই দেখায়, বর্তমানের হালচাল আর অতীতের ট্র্যাক রেকর্ড কি বলে? আপনারা কি বড় করে সাধারণ দর্শকদের সামনে বলতে পারেন? স্বীকার করতে কি খুব অসুবিধা? সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে জনমনে স্বস্তি দিতে? আপনাকে ধন্যবাদ। আসলে মাইন্ডসেটের কথা আসছিল, সেই মাইন্ডসেট যেমন সংবিধানের 21(2) স্পষ্ট বলা আছে, 24 ঘন্টাই প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারীরা সেবার মানসিকতা পোষণ করবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, সুতরাং আমাকে সেবা দিতে হবে যতক্ষণ আমি চাকরিতে আছি। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি এবং কাজ করার চেষ্টা করি। কিন্তু আপনি দেখেন,
আমরা প্রত্যেকটা সেক্টরে আমাদের সক্ষমতা আমরা বাড়াচ্ছি। 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে আমরা যেই জায়গাটাতে ছিলাম, আজকে কিন্তু আমরা সেই জায়গাটা থেকে উঠে আসছি। আমরা আজকে 24-25 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। আজকে ঢাকা মহানগরীতে মানুষের চাপ যেভাবে বাড়ছে, মানুষের যে পানির চাহিদা, গ্যাসের চাহিদা, বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে, আজকে এই মানুষকে ঢাকা নগরীতে বসবাসের জন্য আজকে আমরা এমআরটি লাইন, তারপরে আপনার এই যে কি বলে এক্সপ্রেসওয়ে, নানামুখী আয়োজনে ঢাকাকে যেভাবে সাজাচ্ছি, এটা তো দৃশ্যমান। এটা আসলে লুকোনোর কোনো ব্যাপার না যে আমি এমন কোনো গল্প বলছি না যে যেই গল্পগুলো আসলে অদৃশ্য এবং যেগুলো কাল্পনিক। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো ঢাকা মহানগরীতে এবং সারা দেশে বাস্তবায়িত হচ্ছে, বিশ্বের অনেক দেশ ঈর্ষার সাথে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্যকে তারা স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘ আমাদেরকে রিসেন্টলি আমাদের যে এসডিজিতে যে আমাদের যে কি বলে আমাদের যে উন্নয়নের জন্য এবং আমাদের যে মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার যে বিষয়ে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে। আমরা একটার পর একটা সাফল্য অর্জন করছি। এটা কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে। আমরা চেষ্টা করছি। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকে রাতারাতি দেশটা সিঙ্গাপুর হবে না, কিন্তু এই দেশটা একদিন সিঙ্গাপুরের মতো হবে। কারণ এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে। আমাদের এটা ভাবতে হবে যে আজকে আমাদের $2,500 উপরে আমাদের পার ক্যাপিটা ইনকাম। আজকে এটা $500 ছিল, $600 ছিল। উন্নয়নের ফিরিস্তি আমি এখানে দিতে বসি নাই। নাগরিকদের অনেক চাহিদাই পূরণ করা সম্ভব হচ্ছে না, বাট একটা জিনিস আমি সবিনয়ে বলতে চাই যে আমরা চেষ্টা করছি। আজকে আমাদের ড্রেনেজ সিস্টেম, আজকে আমাদের যেমন দেখেন অতীব আধুনিক এলাকাগুলোতে আমরা ফিকেল স্ল্যাজ ম্যানেজ করতে পারি না। 4% ফিকেল স্ল্যাজ আমরা ম্যানেজ করতে পারি। আজকে গুলশান বনানী বাড়ি দ্বারার এই অভিজাত বাড়িগুলোর এই বর্জ্য, হিউম্যান এক্সক্রিটা, মনুষ্য বর্জ্য, আজকে আমরা এটার কানেকশন দিয়ে দিচ্ছি আপনার লেকের সাথে। তো এই লেকের পানি আমি কিভাবে ঠিক রাখবো? আজকে সকলের সম্মিলনে আমরা চেষ্টা করছি। সেবাদানকারী সংস্থাগুলো অজুহাত দিচ্ছে না, আমি আপনাকে বলি বিনয়ের সাথে, অজুহাত দিচ্ছে না, শুধু বাস্তবতাটা বলছে যে আমরা সক্ষমতা বাড়াচ্ছি, নাগরিক চাহিদা বাড়ছে। সেবাদানের প্রক্রিয়ার ক্ষেত্রে যেমন কুইক সার্ভিস ডেলিভারি, সিটিজেন চার্টার, এই কনসেপ্টগুলো জন মেজর একসময় ক্ষমতায় এসে বললেন যে জনগণের কাছে আমরা যেতে চাই, জনগণ আমাদের কাছে আসবে কেন? সেই থেকে যে সিটিজেন চার্টারের কনসেপ্টটা সামনে আসছে। আজকে আমরা দেখেন কুইক সার্ভিস ডেলিভারি, ইনোভেশন, আমরা প্রতি পদে পদে হাউ টু ডেলিভার কুইক সার্ভিস, মানে একটা কত দ্রুত জনগণের কাছে সেবা নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা 1 মিনিটে টাকা পাঠাচ্ছি। দর্শক, একটা কথা প্রায় বলে থাকি, সরকারের কোনো কর্মকর্তা বা কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যখন জনগণের মুখোমুখি হন অথবা গণমাধ্যমে বক্তব্য দেন, তিনি তাদের প্রতিষ্ঠানের বা তাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। কোনো রাজনৈতিক দলের নেতারা যখন কথা বলেন, রাজনৈতিক দলের এজেন্ডার কথা বলেন, কোনো পেশাজীবী সংগঠন যখন কথা বলেন, স্বার্থ দেখেন পেশাজীবী সংগঠনের। কিন্তু জনগণ যদি হয় সকল ক্ষমতার উৎস, জনগণ যদি হয় রাষ্ট্রের মালিক, তাদের কথা বলবার জন্যে কেউ আসলেই থাকে না। বলবো আমি রাশেদ কাঞ্চন। এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য শোনার পর আমরা একটু দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদা আহমেদের একটি ভিডিও বার্তা শুনতে চাই। তিনি আসতে পারেননি, জুমে যোগ দিতে পারেননি, কিন্তু তিনি আমাদের প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন। আমরা একটু দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদা আহমেদের ব্যাখ্যা শুনতে চাই। নাগরিক সেবা আসলে নাগরিকরা পাচ্ছে কিনা? সিটি কর্পোরেশন আসলে যদি সেবা প্রদানের কথা বলেন, আসলে নাগরিকদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে মৌলিক সেবাগুলি সিটি কর্পোরেশন দিয়ে থাকে। কারণ একটা শিশু জন্মের পরে জন্ম নিবন্ধন সনদ দেওয়া থেকে শুরু করে মৃত্যুর পরে মৃত্যু সনদও সিটি কর্পোরেশন দেয়। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং ইনকাম জেনারেটিং ফ্যাসিলিটি সৃষ্টি করা, এটাও সিটি কর্পোরেশনের কাজ। আমরা নতুন যে 18টা ওয়ার্ড আমাদের মাঝে নতুন করে যুক্ত হয়েছে, এগুলো যেহেতু ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি সিটি কর্পোরেশন হয়েছে, সেক্ষেত্রে নতুন 18টি ওয়ার্ডে আমাদের আসলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি এবং আমাদের যে রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ, এগুলো আসলে পরিকল্পিতভাবে নাই এবং হয়নি। এবং এটি করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমাদের নিজস্ব অর্থায়নে যে কাজগুলি করা সম্ভব, এগুলি ইতিমধ্যে আমরা এই অর্থ বছরে হাতে নিয়েছি। পাশাপাশি এখানে যেহেতু বড় পরিসরের কার্যক্রম করা প্রয়োজন, যে কারণে আমরা এই ক্ষেত্রগুলিতে আমরা আমাদের প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে, যেগুলো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে
এবং এটি হয়ে গেলে আমরা বিশ্বাস করি যে নাগরিক সুবিধা, সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা বলতে যা বোঝায় আমাদের ওই নতুন ওয়ার্ডের জনগোষ্ঠী তারা এটি পাবে। আমাদের আরিফুল ইসলাম, 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য শুনলেন। ভবিষ্যতে আমাদের জন্য অনেক স্বপ্ন, অনেক ভালো খবর আছে। নাগরিকরা সব সেবা পাবেন, নাগরিকরা একেবারে বিশ্বমানের সেবা পাবেন, সেরকম আশ্বাস আমরা প্রায় পেয়ে থাকি। আপনার কাছে একটু শুনতে চাই, 50 বছর তো পার হলো আমাদের বাংলাদেশের বয়স, শহরগুলোর বয়স যদি ধরি, তাহলে কতশো বছর পরে নাগরিকরা বিশ্বমানের সেবা পাবেন বলে একজন প্ল্যানার্স হিসেবে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি পরিকল্পনাবিদ হিসেবে মনে করি আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে কবে পৌঁছাবো সেটা এখনও আমি সাহস করে বলতে পারছি না। কারণ আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, বিভিন্ন বড় প্রকল্প নিচ্ছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা আরও বেশি কার্যকরী হওয়া প্রয়োজন। যেমন ধরেন আমরা পদ্মা সেতু তৈরি করছি, এটা আমাদের অর্থনীতির জন্য, দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কিন্তু একটা বিষয় কি আমরা বিবেচনা করছি কি না, এই পদ্মা সেতু যেমন আমাদের দক্ষিণবঙ্গের সাথে আমাদের যোগাযোগটা বৃদ্ধি করবে, সেই বৃদ্ধির সাথে দক্ষিণবঙ্গের আরও অনেক মানুষ কি ঢাকায় এসে চলে আসবে কি না। বরং আমরা উল্টাটা যদি এখনই পদক্ষেপ নেই, যেহেতু আমার কানেক্টিভিটি বেড়ে গেছে, ঢাকার কিছু প্রয়োজনীয় কাজকর্ম আমরা যদি পদ্মার ওই পারে নিয়ে যেতে পারি, ঢাকার মতো আরেকটা শহর যদি আমরা পদ্মার ওই পারে করতে পারি, এবং ঢাকায় যেই ফেসিলিটি মানুষ পায়, যে আকর্ষণে ঢাকায় আসে, তা যদি আমরা পদ্মার ওই পারে করতে পারি, তাহলে কিন্তু দুই জায়গার মানুষের যেই গমনের যে ব্যালেন্সটা তৈরি হবে, সেটা কিন্তু আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য অনেক সুবিধা হবে। পদ্মার ওই পারে আমরা আরেকটা ঢাকা শহর কেন তৈরি করি না? আমি বলছি ঢাকা শহর বলতে বোঝাচ্ছি যেই নাগরিক সেবার জন্য আমরা ঢাকায় আসি, সেইটার জন্য আমরা সেখানে তৈরি করতে পারি। একইভাবে আমাদের নতুন আরও অনেক কানেক্টিভিটি তৈরি হচ্ছে, সারা বাংলাদেশটাকে নিয়ে আমরা বিভিন্ন মেগা প্রকল্প তৈরি করছি। আরেকটা বলি, আমি মেট্রো রেল হচ্ছে ঢাকা শহরে, সেটাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমাদের যে ভোগান্তি, সেই থেকে আমরা পরিত্রাণ পাবো। কিন্তু এই মেট্রো রেলের কারণে আরও মানুষ কি ঢাকায় চলে আসবে কি না? এবং একই সাথে আমি বলতে চাই, এই মেট্রো রেলের যেই খরচ, তার চেয়ে অনেক অনেক কম খরচে আপনি একাধিক শহরকে ডেভেলপ করে ফেলতে পারতেন, যেগুলা ঢাকার সমমানের শহর হইতো বা ঢাকার নাগরিক সুবিধা সমমানের শহর হয়ে যেত। সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার চাপটা আমরা আরও কমাতে পারতাম। তো এইভাবে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে, যেমন আপনি বাস র্যাপিড ট্রানজিট বলে একটা কথা আছে, বিভিন্ন দেশে প্রয়োজন আছে। বিআরটি আমাদের দেশেও হচ্ছে, গাজীপুর থেকে যেটা এয়ারপোর্ট পর্যন্ত হবে, কিন্তু এই বিআরটির খরচ কিন্তু আপনার মেট্রো রেল বা অন্যান্য মেগা অনেক প্রকল্পের থেকে কম এবং অনেক সহজে করা যায়। আমরা যদি প্রথমে এই বিআরটি কাজের দিকে হাত দিতাম, তাহলে এতদিনে কিন্তু আমাদের শহরের যেই অনেক ভোগান্তি কমে আসতে পারত। সেই জন্য আমি বলবো যে আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, অনেক কাজ করছি, অনেক বড় প্রকল্প নিচ্ছি, কিন্তু আমাদের অ্যানালাইসিসগুলোতে আরও বেশি শক্তিশালী হতে হবে। আসলে আমার কোন জিনিসটা কখন প্রয়োজন, কোনটা আমি আগে করব, কোনটা পরে করব, কিভাবে আমি সমগ্র বাংলাদেশকে পরিকল্পিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই ক্ষেত্রে নগরগুলোর উপর চাপ থাকবে না, মানুষ সারা বাংলাদেশেই বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। গ্রাম থেকে শুধু মানুষ শহরে আসবে না, ছোট শহর থেকে মানুষ শুধু ঢাকায় চলে আসবে না। সেই জন্য সমগ্র বাংলাদেশকে পরিকল্পিত বাংলাদেশ হিসেবে দেখার জন্য আমি স্বপ্ন দেখি, এবং আমি বিশ্বাস করি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। বাট সেটা কবে, সেটা বলার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমি একবার একটু বিআরটিসির চেয়ারম্যানকে আমরা জিজ্ঞেস করেছিলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম যে বিআরটিসি তো একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, এতগুলো বাস নষ্ট হয়ে পড়ে আছে, প্রাইভেট সেক্টরের বাস কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে, বিআরটিসি কেন পারছে না? যেখানে বিআরটিসিতে এ পর্যন্ত যেই পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল সেটি অসম্ভব আকাশচুম্বী একটি সংখ্যা। আমরা একটু বিআরটিসির বক্তব্য শুনতে চাই। বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি একটি বক্তব্য দিয়েছেন, দর্শকের কাছে সেটি হাজির করতে চাই বিআরটিসির সেবা প্রসঙ্গে। সরকারের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এবং এই সংস্থাটি মানুষকে এবং মানুষের দূরগোড়ায় এই সেবা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি এখানে যোগদান করার পর থেকে বিআরটিসি সবচেয়ে যে জিনিসটির উপর আমি জোর দিয়েছি, যে গাড়ির মেনটেন্যান্স, গাড়ির যে বিশেষ করে রক্ষণাবেক্ষণের দিকটা আমরা সবচেয়ে সর্বোচ্চ জোর দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা যে এটার যে আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচন এবং যাত্রী সেবার মান উন্নয়ন, এটার উপর আমরা কিন্তু বেশি
মানে কাজ করে যাচ্ছি এবং যাত্রী সেবার মান যদি উন্নয়ন হয় তাহলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেন আমাদের এই বিআরটিসিকেই ব্যবহার করে, বিআরটিসিকেই তারা বেছে নেয়, সেই ব্যাপারে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে যতটুকু আমাদের ফলো আপ টিম, মনিটরিং টিম আছে, সেই টিম থেকে আমরা যে তথ্য উপাত্ত পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ যদি পাশাপাশি দুইটি গাড়ি থাকে, সেখানে বিআরটিসির গাড়িটি কিন্তু মানুষ বেছে নিচ্ছে। এই জন্য আমরা নিরলসভাবে আমি আমার সহকর্মীরা টিমরা আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা উল্লেখযোগ্য অনেকগুলো কাজ করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু মহিলা বাস সার্ভিস আমরা চালু করেছি। আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের সিট রিজার্ভের জন্য কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি কিন্তু আমরা। তারপরে আমরা কিন্তু যে বিশেষ করে আমরা এই মুজিব বর্ষে আমরা যে মুজিবনগর এবং টঙ্গিপাড়া এই একটা সার্ভিস চালু করেছি, একমাত্র স্বল্প ভাড়ায়, যে এটা বঙ্গবন্ধু জাতির পিতার যে প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যারা আসবে, আমরা কিন্তু সেই সার্ভিসটি আমরা প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি। জি দর্শক, শুনলেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম পরিষ্কার ভাষায় বলছিলেন যাত্রী সেবার মান উন্নয়নের জন্য তারা ব্যাপক কাজ করছেন, ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। যাত্রীদের দোরগোড়ায় যাত্রী সেবা পৌঁছে দেবে বিআরটিসি, কিন্তু 50 বছরের ট্র্যাক রেকর্ড সেরকম কোনো আভাস দিচ্ছে না। একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে আসছি খুব শীঘ্রই। দর্শক, বিরতির পর আবার স্বাগতম এসিটিভি সংলাপে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, সেটি অনুমোদনও পেয়েছে। 3টি মানদণ্ড পূরণের করে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরকম একটি গর্ব করার মতো খবর যখন বলছি, তখন স্টুডিওতে বসে আলোচনা করতে হচ্ছে বাংলাদেশের মানুষের নাগরিক সেবার মান কতখানি নিম্নগামী, সে নিয়ে বিতর্ক করতে হচ্ছে। এটা যেমন কোনো নাগরিক প্রত্যাশা করে না, কিন্তু কর দেবার পরও, ট্যাক্স দেবার পরও সেবা পাবে না, সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হবে, টেবিলে টেবিলে ঘুরতে হবে, ভুক্তভোগী হতে হবে। যে দেশের বয়স 50 বছর, সে দেশের নাগরিকরা সেটি আর প্রত্যাশা যেমন করে না, আশা করছি ভবিষ্যতে বরদাস্ত করবে না। আমন্ত্রণ জানাচ্ছি আবার এসিটিভি সংলাপে। আজকে যে বিষয়টি বলতে চাই, যে কোনো দেশের শিক্ষানীতি, ধর্মনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মুদ্রানীতি, সকল নীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। সেই রাজনীতিকেই সিদ্ধান্ত নিতে হবে নাগরিক সেবার মান বাড়বে নাকি নাগরিক সেবার মান একই রকম থাকবে, সেবকরা শাসক হবে এবং সেবক যারা শাসন করার মানসিকতা রাখবে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এমন এক প্রেক্ষাপটে আসতে চাই পুলিশ বাহিনীর প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা আমার অন্তত খুব প্রিয় মানুষ AKM শহীদুল হক, আপনার কাছে রাষ্ট্রের কি কিছু করবার নেই? রাষ্ট্রের করবার আছে, রাষ্ট্র করে যাচ্ছে, রাষ্ট্র তো থেমে নেই, রাষ্ট্র তো করেই যাচ্ছে। এবং এই যে এখন যে বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে উঠেছে, জাতিসংঘ কর্তৃক আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি, এগুলি তো যারা রাষ্ট্র পরিচালনায় আছে বিগত প্রায় 1 যুগ যাবৎ, তাদের কারণেই তো হয়েছে। তো এখন আপনার রাজনৈতিক, আমার মতে রাজনীতির মধ্যে কিছু সংস্কার দরকার। রাজনৈতিক নেতাকর্মীদেরও মন মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। তাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তো তারা যে কোনো সংস্কার করবে, তারা নতুন কিছু করবে, সেটা তো অনেক সময় প্রত্যাশা করা যায় না। সেই সংস্কার রাজনীতির মধ্যে যে অপরাজনীতি যেটা, সেটাকে দূরে রাখতে হবে। এবং গণমুখী রাজনীতি যেটা, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে রাজনীতি আমি করি মানুষকে সেবা দেওয়ার জন্য, ক্ষমতা ভোগ করার জন্য, ভোগের জন্য না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেন, উনি যে চিন্তাটা ধারণ করেন, উনি যেটা বলেন সেটা ধারণ করেন, এইটা যদি রাজনীতি যারা করেন সকলের মধ্যে এই একই চিন্তা থাকতো, তাহলে দেশে তো অন্যরকম পরিবর্তন হয়ে যেত। তো সেটি আমরা চাই যে রাজনীতি যারা করবেন ভোগের জন্য না, এটা মানুষের সেবা করার জন্য, সেবা করার একটা সুযোগ। কিন্তু সেই যে আমাদের দেশের রাজনীতি কিন্তু সেইভাবে গড়ে ওঠে নেই। মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যে রাজনীতি হবে সেভাবে গড়ে ওঠে নেই। বিদায়ী
এই আপনার 21 বছর যারা দেশ শাসন করেছে তারা তো দেশকে অনেক পিছনে নিয়ে গেছে। এখন তো 21 বছর পর যদি বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা না আসতেন আর বিগত এই 12 বছর যদি ক্ষমতা না থাকতেন, এই দেশ যে পিছনে ছিল পিছনেই চলে গেছে। এখন আমাদেরকে আশা দেখেছে এবং সে বাস্তবায়ন হয়েছে। বিশ্ববাসী এখন বাংলাদেশে মূল্যায়ন করে, বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্ববাসীর কাছে বিস্ময়। এটা এমনকি পাকিস্তানের যারা অর্থনীতিবিদ তারা পর্যন্ত প্রশংসা করে। কাজেই এইভাবে দেশ যখন এগিয়ে যাবে তখন এই গ্রাসরুট লেভেলে যে সমস্ত সমস্যাগুলি আছে, যেটা নাগরিকদের সার্ভিস, সেখানে আমার মনে হয় অবশ্যই পরিবর্তন হবে। তো রাজনীতিকরা সব কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ জনগণ করবে। জনগণকে সচেতন হতে হবে এবং কাকে তাদের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠাবে সে ব্যাপারে জনগণের যে পবিত্র যে ভোটটা সেটা দেখে শুনে দেওয়া উচিত। কিন্তু তাহলেই যোগ্য লোক যখন আসবে পলিসি মেকিংয়ে, তখন মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবাটা তারা পাবে আমি মনে করি আর কি। অনেক অনেক স্পষ্ট, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার আপনার বক্তব্য। জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দর্শক, যে দেশের প্রধানমন্ত্রী নিজেকে সেবক মনে করেন এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দেন তার রাজনীতির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে গর্বিত করা, তার রাজনীতির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, তার রাজনীতির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া, যে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে অনেক ঘন্টা ধরে কাজ করেন প্রতিদিন। বলা হয়ে থাকে বাংলাদেশে সবার পরে বাতি নেভে গণভবনে, সবার আগে ভোর হয় গণভবনে, অর্থাৎ গণভবন সবচাইতে বেশি কাজ করে। সে দেশে নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে গেলে এখনও দেখা যায় অনেক চেয়ার খালি, চেয়ারের মধ্যে কোট ঝুলছে, কর্তা ব্যক্তি বাসার বাজার করছেন। এই মানসিকতা যেমন দূর করতে হবে, রাজনীতিবিদদেরকেও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছবে কিনা। আবার একটু আসতে চাই প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ সেলিম রেজা, পরিচিত মুখ, ভালো বক্তা, ভালো বলেন, মিডিয়াকে দারুণ ফেস করেন। একটা কঠিন প্রশ্নই করতে চাই, আপনি যদি উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা না হয়ে একজন সাধারণ নাগরিক হতেন, প্রধান নির্বাহী কর্মকর্তার কি কি দায়িত্বের প্রতি আপনি আঙ্গুল নির্দেশ করতেন, কি কি ব্যর্থতা আপনি তুলে ধরতেন, সিটি কর্পোরেশন অথবা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কি কি অভিযোগ আপনি জনসমক্ষে প্রকাশ করতেন? ঠিক এই মুহূর্তে আপনাকে নাগরিকের মুখোমুখি করতে চাই মোহাম্মদ সেলিম রেজা। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি যেমনটি বলছিলাম এবং যেমনটি আলোচনা শুনছিলাম যে আসলে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের কাছে মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ করার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান আন্তরিক কিনা, এই জনচাহিদা, জনগণের চাহিদা এখনও আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমরা কতটুকু পূরণ করতে পারছি। এই যে পানি, বিদ্যুৎ, গ্যাসের চাহিদা পূরণের জন্য সংস্থাগুলো কাজ করছে। আপনি দেখুন এই যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকা মহানগরীতে আমাদের ময়লার গাড়িগুলো, এসটিএসগুলো আমরা বানিয়েছি, ময়লার গাড়িগুলো কাভার্ড ভ্যানের মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি। আমরা বর্জ্য ব্যবস্থাপনায় একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছি। আমরা এই যে এলইডি, স্মার্ট এলইডি বাতি, আমরা 46,000 এলইডি বাতি আমরা ঢাকা মহানগরীতে লাগাচ্ছি। অনেক রাস্তাঘাটের চিত্র, যেমন 3 বছর আগে শেরেবাংলা নগরের চিত্র অথবা অনেক জায়গার চিত্র কেমন ছিল, আজকে মানুষ সেখানে বেড়াতে যায় পরিবার নিয়ে। একটু সময় পেলে একটার পর একটা রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে। আমরা 11টা ইউটার্ন করেছি, 9টা ইউটার্ন ভালো কাজ করছে, 2টা জায়গাতে বটলনেক হচ্ছে, আমরা সেটা টেকনিক্যাল স্টাডি করে আমরা রিডিজাইন করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা এরিয়াতে আমরা কাজ করছি। কোথাও টেকনিক্যাল ত্রুটির জন্য অথবা সময়ের চাহিদার সাথে তাল মিলাতে গিয়ে আমি যদি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বের প্রতি অঙ্গুলি নির্দেশ করে বলি, তাহলে প্রধান নির্বাহী কর্মকর্তা এই মাননীয় মেয়র এবং সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরগণ সকলে মিলে নাগরিক সেবা, যেমন আমাদের মেয়র আপনি দেখতে পাচ্ছেন, আমরা উচ্ছেদ করছি, মাঠে যাচ্ছি। দখলে দূষণে এই ঢাকা মহানগরী বিপর্যস্ত। আমার 30টা খাল আমরা ওয়াসা থেকে বুঝে নিয়েছি। এই 30টা খালে আমরা দেখেন 5তলা 6তলা বাড়ি খালের উপরে উঠে গেছে। আজকে শুধুমাত্র সেবাদানকারী সংস্থা বলছেন। মোহাম্মদ সেলিম রেজা, আপনারা থাকতে 6তলা বাড়ি তো ফু দিয়ে ওঠে না, আপনারা উঠতে দিলেন কেন?
আপনাকে বিনয়ের সাথেই বলতে চাই যে এটা সুদীর্ঘ সময়ের যে এই ঘটনাগুলো ঘটেছে, দখল দূষণ নাগরিকগণ করছেন, বাধা দেওয়া হচ্ছে এবং সবাই মিলে আমরা এইগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা উচ্ছেদ করার চেষ্টা করছি, খালগুলোকে আমরা পরিষ্কার করেছি, আমরা ড্রোন সার্ভে করে খালগুলো সিএস ম্যাপের ভিত্তিতে আমরা খালগুলোকে আমরা আলাদা করে আমরা সেনাবাহিনীকে কাজ দিয়েছি, খালগুলোকে চিহ্নিত করে দখলমুক্ত করে এই খালগুলোকে আমরা ওয়াকওয়ে করে দেব এবং দৃষ্টিনন্দন ওভার ব্রিজ করে দেব। এটা আসলে হতে যাচ্ছে, আমরা স্বপ্ন দেখাচ্ছি না। তাইলে এই কাজগুলো করার জন্য জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে শনিবার দিন কি বলে 10টায় 10 মিনিট প্রতি শনিবার যার যার বাসাবাড়ি করি পরিষ্কার, আমরা নিজেরা মাঠে আছি, নিজেরা পরিষ্কার করছি, মেয়র এই কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করছেন, আমরা করছি। সঙ্গত কারণেই নাগরিকদের সাথে আছি, আমরা নাগরিকদেরকে মাঠে ঠেলে দিয়ে আমরা বাসায় বসে নেই, আমরা চেষ্টা করছি আমরা মানে সিচুয়েশনটাকে বেটার করার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশ সামনে যাচ্ছে, এটা ছিল না বাংলাদেশের, অনেক খারাপ ছিলাম, কিছুটা উন্নয়ন করেছি, আরও করব, প্রত্যাশা আছে, স্বপ্ন দেখতে শিখেছি, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র নেত্রী যিনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছেন, তার নেতৃত্বের জাদুর কারণে আজকে বাংলাদেশের এই উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ সেলিম রেজা, ফেয়ার এনাফ। আমরা একটু অনলাইনে একজন ভুক্তভোগীর কথা শুনতে চাই। আপনি বলছিলেন যে নানান ধরনের অসুবিধা হয়তো আপনাদের, কিন্তু আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে সেগুলো কি শুধুমাত্র কাউন্সিলর লেভেলে হয় নাকি সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে গিয়েও মানুষ ভোগান্তির শিকার হয়? আপনি কি শুনছেন SM খোকন? সম্ভবত আমরা SM খোকনকে শুনতে পাচ্ছি না। আমরা ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স মোহাম্মদ আরিফুল ইসলাম, ভুলে যান আপনি একজন নগর পরিকল্পনাবিদ, ভুলে যান আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের ভাইস প্রেসিডেন্ট। আমি জানতে চাই নাগরিক হিসাবে সন্তুষ্টি, যেই প্রত্যাশা আমরা করি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে, আশা বা বিশ্বাস বা আস্থা কি রাখতে চান? আমি আশাহত হতে চাই না, তবে অবশ্যই মানুষের তো চাহিদা বা এক্সপেকটেশন অবশ্যই আমাদের আরও বেশি। তো যতটুকু পাচ্ছি আমি দোয়া করব এবং আশা থাকবে আমার যেন আরও ভালো সেবা আমরা পাই, অবশ্যই সেটা আমরা সবসময় আশা করব। আশা করছেন। আমরা একটু ডক্টর আব্দুল মতিন, কাউন্সিলর 41 নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনাব মতিন, আপনাকে আবার একটু পেতে চাই। সেটা হচ্ছে অভিযুক্ত কাউন্সিলর অফিসগুলোর প্রতি নানানভাবে কাউন্সিলর অফিসগুলো সেবা না দিয়ে, কাউন্সিলর অফিসগুলোর সাথে আমরা কথা বলতে চাই। কাউন্সিলর ডক্টর আব্দুল মতিন, জানতে চাই কাউন্সিলর অফিসগুলোর সেবা বাড়ানোর পরিবর্তে নানান ধরনের অপরাধের সঙ্গেও তো জড়িয়ে যাচ্ছে, যেমন ধরুন চাঁদাবাজি, নানান ধরনের ব্যবসা বাণিজ্য, পাড়ায় পাড়ায় টোল তোলা, নানান বিষয়ে অভিযোগ রয়েছে এবং তারা সার্ভিস না দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে, বাজার বসাচ্ছে রাস্তার উপরে, ফলে নাগরিকদের ভোগান্তি বাড়ছে। কাউন্সিলরদের বিরুদ্ধে এই ধরনের যে গড়ে অভিযোগগুলো আসে, আপনি একজন কাউন্সিলর হিসাবে আপনার কি বক্তব্য, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি প্রথমে বলছিলেন যে আপনারা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। আমি দিন শেষে বলতে চাই যে আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমি প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন করতে পারি নাই বা পারতেছি না, সেই লিমিটেশন গুলো আমাদের সম্মানিত সিও সাহেব বলেছেন। আমি নতুন ওয়ার্ড থেকে নির্বাচিত একজন কাউন্সিলর, 41 নম্বর ওয়ার্ড, যেটা আগে ইউনিয়ন পরিষদ ছিল, এখন সিটি কর্পোরেশন হয়েছে। সেটা আরো 6 বছর আগে 2016 সনে হয়েছে। তখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ছিলাম। যখন থেকে সিটি কর্পোরেশন ইনক্লুড হলো, তখন থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ, সিটি কর্পোরেশন থেকে কোনো কার্যক্রম শুরু করা হয়নি। তো এই 6 বছরে ওই নতুন ওয়ার্ডগুলোর মধ্যে তেমন কোনো কার্যক্রমই হয়নি। আমাদের মাননীয় আতিকুল হক সাহেব নির্বাচিত হওয়ার পর থেকে এই তখন থেকে কিছু আমরা মশা নিধনের জন্য কিছু কার্যক্রম করছি, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করছি, বাকিগুলো আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। আমরা ড্রয়িং, ডিজাইন বিভিন্ন কিছু করছি এবং আমাদের নতুন ওয়ার্ডগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী একটেকের মাধ্যমে 4025 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দটা সার হয় নাই বলে আমরা কাজগুলো করতে পারছি না, আমরা বলছি, কিন্তু সেইটা সার করার জন্য আমরা প্রেশার দিয়ে রাখছি। মাননীয় আমাদের সিও সাহেব এখানে উপস্থিত আছেন, মাননীয় মেয়র আতিকুল ইসলাম সাহেবকে
উনিও এই ব্যাপারে অনেকে বিব্রত। বিশেষ করে এই কাজগুলো কেন হচ্ছে না যদি আমি এক কথাই বলি, আমরা মেয়র মহোদয় এবং আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন করোনা মহামারী এই প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছে। সেটাকে ফেস করার জন্য যে ধরনের ব্যবস্থাপনাগুলো দরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায়োরিটি বেসিসে সেখানে ফোকাস দিয়ে সেটা কিন্তু এখন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। উন্নয়ন একটু পরে হবে, কিন্তু মানুষের জীবন জীবিকা যেন ঠিক থাকে সেটার জন্য বাস্তবায়ন করার জন্য আপনারা এখন অনেকটা সুরক্ষিত বাংলাদেশের মানুষ। এটার উন্নয়ন কিছুটা ব্যাহত রেখে বিশেষ করে নতুন ওয়ার্ডগুলোর জন্য বরাদ্দটা, সেটা যে ফান্ডটা সেটা আমরা শুনেছি সেটা কনভার্ট করে টিকা আনার জন্য ব্যবস্থা করেছে। সেটা ছিল আমাদের প্রায়োরিটি। এই জন্য আমরা বুঝতে পেরেছি আমরা কাউন্সিলর নাগরিক দীর্ঘবৃন্দকে আপনাদেরকে মাধ্যম বলতে চাই, আমাদের এই উন্নয়নটা সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু আমরা বিব্রত, মাননীয় মেয়র মহোদয় বিব্রত, এখানে আমাদের সিইও মহোদয় এখানে বিব্রত বলুক, তারপর আমরা বিব্রত। আগে আপনাদের সুরক্ষা দেওয়া, শারীরিক সুরক্ষা দেওয়া, বিনা পয়সায় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা করেছেন, সেই টিকা দিয়ে দেশের নাগরিককে সুরক্ষা দিয়ে পরে ঢাকা সিটি কর্পোরেশনকে অন্যান্য উন্নয়ন কাজ এবং অন্যান্য নাগরিক সেবা দেওয়া। আর কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগটা আপনি বলেছেন এটা অত্যন্ত পুরনো একটি অভিযোগ। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে কাউন্সিলর মানে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখলকারী, এইসব তারা বিভিন্ন ধরনের বিশেষণে আপনারা বিশেষায়িত করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখন কাউন্সিলর নির্বাচিত হয়েছি, ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক। আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে যখন মিটিং এ যে বসি তখন দেখি অনেক সুশিক্ষিত এবং মার্জিত ভদ্র এবং উন্নত মন মানসিকতার কাউন্সিলর আমাদের সাথে আমরা বসে মিটিং করি। সে বিগত দিনের কাউন্সিলর আর এখনকার যে কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার এক নয়। আমি এটা নিশ্চয়ই ডাক্তার আব্দুল মতিন, আমি বলতে চাই যে নাগরিকদের যে সুবিধাটা, সেটা দিন শেষে আমিও একজন নাগরিক। আমি মনে করি নাগরিক হয়ে নাগরিক সুবিধা কিভাবে বৃদ্ধি করার জন্য, নাগরিকদেরকে শান্তিতে রাখার জন্য, তাদেরকে বসবাসযোগ্য, আপনারা অনেক চেষ্টা করছেন ডাক্তার আব্দুল মতিন। নিশ্চয়ই আমরাও নাগরিক হিসেবে গর্ববোধ করি যখন দেখি যে নতুন প্রজন্মের মেধাবী দেশপ্রেমিক মানুষরা রাজনীতিতে আসছেন। এটি আমাদেরকেও আশাবাদী করে তোলে। আমরা যারা খুব সাধারণ সংবাদ শ্রমিক, খুব সাধারণ গণমাধ্যম কর্মী, যারা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কাজ করতে চাই, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 নিয়ে কাজ করতে চাই, তারা এই কথাটিও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। সেই করোনা মহামারীর দিনগুলোতে আমি, আপনি, আমরা সবাই কিন্তু আত্মীয় স্বজন নিয়ে ঘরের কোণে ঢুকে পড়েছিলাম। আমি, আপনি, আপনারা প্রত্যেকে আমরা জীবন বাঁচাতে রাস্তাঘাট ফাঁকা করে দিয়েছিলাম। সবাই আমরা ঘরেই বসে গিয়েছিলাম, ঘরের কোণে ঢুকে গিয়েছিলাম। বসে থাকেননি একজন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশের 64 জেলার তাঁর সরকারি দলের প্রতিনিধিদের সঙ্গে, সরকারি দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। মন্ত্রী থেকে সচিব, সচিব থেকে ডিসি, ডিসি থেকে এসপি, এসপি থেকে সিভিল সার্জন, এমনকি একজন সাধারণ নার্স অথবা পুলিশের কনস্টেবলের সাথে যিনি প্রতিদিন কথা বলেছেন। তার ইচ্ছে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশকে উন্নয়ন করা, বাংলাদেশের মানুষকে গর্বিত করা, বিশ্ববাসীর কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, বাংলাদেশ ইজ নো মোর এ ফলোয়ার, বাংলাদেশ উইল বি দ্য লিডার। বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ। বিরতির আগে বলছিলাম বাংলাদেশ ইজ নো মোর এ ফলোয়ার, বাংলাদেশ উইল বি দ্য লিডার। এই স্বপ্নটা রাখতেই চাই, কারণ আমাদের চ্যাম্পিয়ন প্রাইম মিনিস্টার বলেছেন বাংলাদেশ 2041-এ পৌঁছে যাবে বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে। বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, কারণ গণমাধ্যম কর্মী হিসেবে 2008 সালে আমি তার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তিনি যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছেন, হাসাহাসি হয়েছে, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, কিন্তু ডিজিটাল বাংলাদেশ আজ আমাদের নিত্যদিনের সঙ্গী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের 180 মিলিয়ন মানুষকে সেই উন্নত করবার জন্য যখন বলেছিলেন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নয়,
নিজের টাকায় পদ্মা সেতু বানাবো, হাসাহাসি হয়েছিল, কিন্তু পদ্মা সেতু এখন দৃশ্যমান। সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে যে গর্বিত করতে চান দেখতে পান না। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, এই বন্দর থেকে ওই বন্দরে ছুটে বেড়ান উন্নত বিশ্বের নিঃসরণ করা কার্বন দেশগুলোর বিরুদ্ধে $100 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি নিয়ে বিশ্বমঞ্চকে জানিয়ে দিয়েছেন এটি কোনো দয়াদাক্ষিণ্য নয়, এটি সহযোগিতা নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার। $100 বিলিয়ন ছাড়ের যেই দাবি নিয়ে তিনি ঘুরছেন তার প্রতি সমর্থন রয়েছে। বলতে চাই, এগিয়ে যান প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ আশীর্বাদ তো করবে আপনাকে, কারণ আপনি তো নিজেকে দেশের মানুষের জন্যে উৎসর্গই করে দিয়েছেন। আলোচনা আবার ফিরতে চাই নাগরিক সেবা। প্রধানমন্ত্রীও তো নাগরিক সেবা চান, তাহলে নগর পরিকল্পনাবিদ হিসেবে আপনার কাছে যেতে চাই। যা ক্ষতি হবার হয়েছে, যা ভুল হবার হয়েছে, ভুলের মাসুল আমরা গুনছি, এক রাস্তা 4 বার কাটা হচ্ছে, কিন্তু এর থেকে উত্তরণের জন্য প্ল্যানার্সদের অ্যাডভাইসটা কি? আমাদের অ্যাডভাইস হচ্ছে একটা, যদিও এখন কঠিন আমাদের প্রতিটি নগরকে, প্রতি দেশটাকে পরিকল্পিতভাবে সাজানো, বাট এখনও আমাদের জনবলের অভাব আছে। আমরা যেইখানে যত পরিকল্পনাবিদ থাকার প্রয়োজন, স্থপতি বা ইঞ্জিনিয়ার থাকা প্রয়োজন, সেই পরিমাণ বিভিন্ন প্রতিষ্ঠানে নেই। এবং মানুষের মানসিকতার পরিবর্তন নিয়ে আপনারা কথা বলেছেন। যিনি দায়িত্বে আছেন উনি কর্তা ব্যক্তি না ভেবে মানুষের সেবক ভাবতে হবে, এবং সবারই, প্রধানমন্ত্রীর মতো সবারই অনেস্ট উইল থাকতে হবে। আমি সার্ভিসটা দিব, আমি সেবাটা দিব। প্রত্যেকটা মানুষ যদি তার অবস্থান থেকে একটু বদলে নেন তাহলেই কিন্তু আমরা অনেক ভালো সেবা পাবো। যেমন শুধু আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, কর্তা ব্যক্তির কথা বললাম, জনপ্রতিনিধিদের কথা বললাম, সাধারণ নাগরিকরা কি তাদের দায়িত্বটুকু ঠিকমতো পালন করছে? এখানেও কিন্তু আমরা অনেক অবহেলা দেখছি বা সচেতনতার অভাব দেখছি। আপনি এই শহরটাকে পরিষ্কার রাখার ব্যাপারে প্রতিটা নাগরিক কি সচেতন? আমরা দেখি গাড়ির গ্লাস দিয়ে বোতল ফেলে দেওয়া, চিপসের প্যাকেট ফেলে দেওয়া, আমরা অনেক অসাবধানতার বিষয় দেখি। আমরা দেখি যে ময়লা রাখার জন্য যে জায়গাটা ডেজিগনেটেড আমরা অন্য জায়গায় ময়লা ফেলছি। আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, আমরা কনস্ট্রাকশন করছি, পাশের বাড়ির মানুষের অসুবিধা হচ্ছে কিনা, শব্দ দূষণে কারো ক্ষতি হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে আমরা পরস্পরের প্রতি যে সেবাদানে বা অন্যের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গাটায় আমাদের পৌঁছানো দরকার, সেই জায়গায় কিন্তু পারছি না। কাজেই শুধু জনপ্রতিনিধি বা কর্তা ব্যক্তিদের কথা আমরা আলোচনা করলাম, কিন্তু আসলে প্রতিটা ব্যক্তির, প্রতিটা মানুষেরই তার জায়গা থেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আসলে দেশপ্রেম কোনটা, যে যে দায়িত্বটা পালন করে, দায়িত্বশীলতার কথা বলছিলেন, এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা সেবা নেবেন, যাদের জন্য সেবা প্রস্তুত হবে, তারা যদি সেবা গ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন না করেন অথবা মানসিকতা না থাকে, নাথিং ক্যান বি ওয়ান সাইডেড, এভরিথিং শুড বি বোথ সাইডেড। আমি একটু আমাদের রিপোর্টারের কাছে আসতে চাই। সোহান খান, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি তো অনেক প্রশ্ন মোহাম্মদ সেলিম রেজাদের মতো বড় কর্তাদের করতে গিয়ে হয়তো বিব্রত হন, সেজন্য করতে পারেন না। সহজে কি বলবেন, একজন সেলিম রেজার কাছে বা একজন প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তর সিটি কর্পোরেশনের কাছে মানুষের তো অনেক প্রত্যাশা আছে, এই প্রত্যাশাগুলোর বার্তা কি তাদের কাছে পৌঁছায় না মাঝপথে ফিল্টার হয়ে যায়? এই অভিজ্ঞতা তো আপনার আছে। অ্যাকচুয়ালি নগরবাসী এই সিটি কর্পোরেশন থেকে কি সেবা পাবে, তাদের কি অধিকার, এটা সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা নেই। সেই ক্ষেত্রে হয়তো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আর কি, মানে সিটি কর্পোরেশন থেকে নগরবাসীর যে সুযোগ সুবিধাগুলো, এই বিষয়গুলোতে একটু ক্যাম্পেইন করা দরকার, তাদেরকে একটু সচেতন করা দরকার। ওনাদের নানা কর্মকাণ্ড চলে, যা মাঝে মধ্যে মশা নিধনের কর্মকাণ্ড চলতে থাকে, বর্জ্য ব্যবস্থাপনা, এইসব যে ইয়েগুলো করেন ওনারা, তো এটার পাশাপাশি তাদেরকে একটু সচেতন করা দরকার। কারণ বাংলাদেশের মানুষ তো আসলে আইন কানুন সম্পর্কে তাদের তেমন একটা জানাশোনা আছে বলে মনে হয় না। সবাই আসলে পড়ালেখা করে, কিন্তু সংবিধান সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা নেই। কে কার কাছে কতটুকু তার অধিকার পাওয়ার রয়েছে, কে কতটুকু তাকে অধিকার দেবে এবং তার কতটুকু করণীয় আছে। যে কিছুক্ষণ আগে যে আমাদের নগর পরিকল্পনাবিদ উনি যে কথাটা বলেছেন আর কি, যে যত্রতত্র আমরাও আসলে নিজেরা এই নগরকে আমরা দূষিত করি, কলুষিত করি। নাগরিকদের অধিকার নিয়ে ক্যাম্পেইনের কথা বলছিলেন মোহাম্মদ সেলিম রেজা, এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কারণ আমি অনুষ্ঠানটি শেষ করতে চাই আমার খুব প্রিয় মানুষ সাবেক আইজিপি একেএম শহীদুল হক তার কাছে, কারণ তিনি দীর্ঘ কর্মজীবন শেষে এখন অবসরে এসেছেন, কিন্তু দায়িত্ব যে তিনি ভুলে যাননি তার বক্তব্য শুনলেই সেটা বোঝা যায়। আপনাকে এই পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই মোহাম্মদ সেলিম রেজা, নাগরিকদের অধিকার যেমন কি কি আছে সে বিষয়ে আপনাদের দায়িত্ব হচ্ছে একটি ক্যাম্পেইন করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা,
সেটি আপনারা করবেন কিনা এবং এই সব বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগগুলোকে আপনারা সর্ট আউট করে মিনিমাইজ করবেন কিনা, এরকম কোনো ডেস্ক বা এরকম কোনো সার্ভিস স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনারা আসলে বড় বড় পরিকল্পনা নিয়ে ব্যস্ত আছেন বলে সবাই বলছে, আমি সেভাবে বলতে চাই না। বড় বড় পরিকল্পনা নিশ্চয়ই হবে শহরকে উন্নয়ন করতে গেলে, কিন্তু নাগরিকদের এই অভিযোগগুলো খণ্ডনের জন্য কোনো ডিপার্টমেন্ট বা কিছু আপনারা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে কথা বলেন, খুব ভালো লাগে আপনার কথা শুনতে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, জনসচেতনতা বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা। দেখুন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং আমরা যে আন্তরিক সেটা প্রমাণ করার জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবার ঢাকা অ্যাপস নামে আমরা একটা অ্যাপস তৈরি করেছি। নাগরিকগণ ছবি তুলে যে কোনো প্রবলেম আমাদের এই অ্যাপসে থ্রো করতে পারেন। আমরা এখানে এত চমৎকারভাবে অ্যাড্রেস করে থাকি এই বিষয়টিকে। আমরা 72 ঘন্টার মধ্যে কোনো প্রবলেম আমরা 24 ঘন্টার মধ্যে সলভ করি এবং যেই প্রবলেমগুলো দীর্ঘ সময়ব্যাপী সলভ করার বিষয়, পলিসি লেভেলের ব্যাপার, সেইগুলোকে আমরা ফিল্টারিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি দেখেন, এই করোনা অতিমারির সময়ে আমরা আমাদের কিছু কিছু কর্মসূচি, এই যে মাস্ক আমার সুরক্ষা সবার, এই যে আপনার ধরেন এডিস মশার কবল থেকে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দিনে আমরা যা করি 10টায় 10 মিনিট প্রতি শনিবার যার যার বাসাবাড়ি করি পরিষ্কার, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়ে আসছি। ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্টের জন্য আমরা সেমিনার সিম্পোজিয়াম করে জাতীয় পর্যায়ের সকল প্রতিষ্ঠানকে আমরা সচেতন করেছি। এই যে রাবিশ এবং রাস্তাঘাট ব্যবস্থাপনা, এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এই যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের ফলে 10% যে আপনার রাবিশের যে মানে কনস্ট্রাকশন ওয়েস্ট হয়, এইগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, এই যে খাল ব্যবস্থাপনা, আমরা এগুলোর জন্য সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা সভা, সেমিনার এবং সিম্পোজিয়াম করছি এবং সবাইকে সচেতন করছি, পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছি। আমরা এই যে ফিক্যাল স্লাজ, কেউ যেন আমার খালের সাথে, কেউ যেন আমার লেকের সাথে, লেকের পানি দূষিত না করে ফিক্যাল স্লাজের কানেকশান দিয়ে, কারণ আপনার বাড়ির ভিতরেই আপনার ময়লা আপনাকে রাখতে হবে, আপনি এটা আমার লেকের সাথে কানেকশান দিতে পারেন না। তো এই কাজগুলো করার জন্য আমরা সচেতন করছি, আমরা চেষ্টা করছি এবং জনগণকে সাথে নিয়েই আমরা এই নগরের যে সমস্যা, আমরা সিসিটিভি স্থাপন করেছি, জনগণকে বলেছি যে মোড়ে মোড়ে সিসিটিভি লাগিয়েছি, কে লেকে ময়লা ফেলছেন, কে লেক অপরিষ্কার করছেন আমরা কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছি। আমরা নিয়মিত মোবাইল কোর্টগুলো পরিচালনা করছি। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই যে ফুটপাতে ইট, সিমেন্ট, বালি রেখে দিচ্ছেন, আমরা কিন্তু সেসব ব্যাপারে আপনারা কঠিন অবস্থান নিয়েছেন, এরকম গণমাধ্যমে খবর এসেছে, জরিমানা হয়েছে, প্রশাসনিক অনেক কাজকর্ম চলছে। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাবেক আইজিপি AKM শহীদুল হক, পুরো অনুষ্ঠানটি আপনি শুনেছেন, বুঝেছেন, নিজেও অংশগ্রহণ করেছেন, আপনার মতামত দিয়েছেন। আসলে এই যে নাগরিক সেবা পায় না বলে যে অভিযোগ জনগণের, নাগরিকদের, আর নাগরিক সেবা দিচ্ছি বা চেষ্টা করছি বা করব বলে যে অনুযোগ অথবা ব্যাখ্যা আমরা নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পাচ্ছি, দুটোর মাঝখানে গ্যাপটা তো থেকেই যাচ্ছে। গ্যাপটুকু কমাতে হলে আপনি মানুষের মধ্যে সচেতনতার কথা বলেছেন, রাজনীতিবিদদের মানসিকতার কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সেবা দিবেন তাদেরকেও মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলেছেন। খুব সহজ করে যদি বলতে চাই, নাগরিকদের উদ্দেশ্যে নাগরিকদের কী কী দায়িত্ব পালন করতে হবে বলে আপনি মনে করেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখেন, এটা কথা আছে না, সিভিক সেন্স, সিভিক রাইট অ্যান্ড সিভিক রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা নাগরিক আপনার নগরে যখন বসবাস করবেন, শিল্পায়নকে কেন্দ্র করে নগর তৈরি হয় এবং এটাকে এই কারণে কিন্তু গ্রাম থেকে লোক শহরে আসে এবং বিশেষ করে রাজধানীর শহরগুলিতে তো অনেক ফ্যাসিলিটি থাকে, প্রত্যেকটা মিনিস্ট্রি থাকে, অধিদপ্তর থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, কারণ যেখানে লোকজন আসবে আপনি এটা থামাইতে পারবেন না। কিন্তু যে কোনো নগর, শহরেই বা নগরেই থাকুক না, যে নগরবাসী হবে তার কিছু সিভিক সেন্স থাকতে হবে, তার কিছু নাগরিক দায়িত্ব থাকতে হবে। সে দায়িত্ব সে পালন যদি না করে, নগরের সুবিধা সে যেমন ঠিকমতো পাবে না, অন্য যে পাবে সেটা সে বিঘ্নিত করবে। এই দেখেন, আমাদের বৃষ্টি হলে নগরে যে জলাবদ্ধতা হয়, জট বলি, এটা আমি একটা অন্যতম কারণ বলি। এই যে যেখানে সেখানে পলিথিন ফাটান, কাগজ ফালান, ময়লা ফালান, এগুলি দিয়ে কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ হয়ে যায়। এটা ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাওয়া মানে পানির চলাচলটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তো নাগরিকরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলে, তাদের মধ্যে
যে আমি বলি কানাডা থেকে আমার ছোটো ভাই থাকে, তার একটা বাচ্চা মানে ক্লাস 5-এ পড়ে। আমি একবার বান্দরবান থেকে আসতেছিলাম, আমি ডিএজে ছিলাম রাঙামাটি, তো আমি এটা চিপস খাইয়া ওই জঙ্গলের মধ্যে একটা ফেলেই দিলাম গাড়ি থেকে। আমার ওই 5 বছরের বাচ্চা, আঙ্কেল তুমি কী করলা, এটা ঠিক করলো না, এটা তো এখানে ফেলানোর কথা না, এটা ওখানে বিনে যাবে, বিনে ওখানে রিসাইকেলিং হবে। এই যে আপনার শিক্ষাটা, এটা ছোটোকাল থেকে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ওই যে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন, সরকার বলেন, যে সমস্ত প্রজেক্টগুলি নেয় নাগরিকদের সুবিধার্থে, সেগুলি বাধাগ্রস্ত হবে না। কাজে নাগরিকদের যথেষ্ট দায়িত্ব আছে। তার ওই যে আপনার ডেঙ্গু থেকে বাঁচতে হলে তার নিজে আঙ্গিনা পরিষ্কার রাখতে, মশা না হয়, এটা তার করতে হবে। এই যে এখন যেখানে সেখানে গাড়ি আমি রেখে দিই, আবার গাড়ি যে হর্ন বাজায় আবাসিক এলাকাতে, হাসপাতালের কাছে, এগুলো তো উচিত না। এটা প্রত্যেকের কাছে কমন সেন্স থাকা উচিত। কাজে নাগরিকদের যেমন সেবা প্রদানকারী সংস্থা সেবা দিবে, সেটা যেমন তাদের দায়িত্ব, এবং সেবা গ্রহীতা তারও দায়িত্ব আছে, তার আঙ্গিনা, তার আশেপাশে পরিষ্কার রাখা, সুন্দর রাখা, এটা তার দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে হবে। সাবেক আইজিপি AKM শহীদুল হক, চমৎকার ব্যাখ্যা। সব পক্ষের দায়িত্ব তো পালন করতেই হবে। যারা সেবা দিবেন তাদের সেবা দেবার মানসিকতা যেমন রাখতে হবে, যারা সেবা নেবেন তাদেরও দায়িত্ব রয়েছে। AKM শহীদুল হকের বক্তব্য প্রসঙ্গে মনে পড়ে গেল মাদার তেরেসার একটি উক্তি, সমাজ সেবা করতে হলে সমাজ সেবায় নামতে হবে না, সমাজের কারো অনিষ্ট না করাই হচ্ছে সমাজ সেবা করা যায়। একই সঙ্গে দেশপ্রেমের জন্য যুদ্ধে যেতে হবে না, যুদ্ধে যারা যায় তাদের শুভকামনা করলেও দেশপ্রেমিক হওয়া যায়। সুতরাং মাদার তেরেসার এই বক্তব্য দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা আমাদের স্বীয় দায়িত্ব পালন করি, যারা সেবক সেবা নেবার জন্যে প্রস্তুত থাকি, দায়িত্ব পালন করি, যারা সেবা দেবেন তাদেরকে সেবা দেবার মানসিকতা নিয়ে, দেশপ্রেম নিয়ে কাজ করতে থাকি। এগুবে তো বাংলাদেশ, 2041 সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড়াবে। শেষ কথাটি হচ্ছে, প্রধানমন্ত্রী সব দেখেন, সব বোঝেন, ছাড় দেন, ছেড়ে দেন না। শুভরাত্রি।